প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো আমরা গত ক্লাসে এসআর অ্যাক্ট অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে ড্রাফটিং গুলো দেখেছি আর যে মুসাবিদা, আজকে দেওয়ানি কার্যবিধি অর্থাৎ দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1998 সংক্রান্ত মুসাবিদা বা ড্রাফটিং গুলো শিখবো, যেগুলো বিগত সালে প্রশ্ন এসেছে বা রিয়েল ড্রাফটিং বা প্র্যাকটিক্যাল যেটাই বলি না কেন, প্রশ্ন দেখবো এবং সেটার উত্তর কিভাবে করতে হবে সেটা দেখবো। 1 নম্বর প্রশ্ন, করিম ঢাকার সিভিল জজ আদালতে তাহার জমির সত্ত্ব ঘোষণা ও দখল সাব্যস্তকরণের জন্য তাহার প্রতিবেশী রহিমের বিরুদ্ধে মামলা দায়ের করে। তাহলে সত্ত্ব ঘোষণা ও দখল সাব্যস্তকরণের জন্য। আচ্ছা, মামলা দায়েরের পর রহিম তাকে উক্ত জমি হতে উচ্ছেদের হুমকি দেয়। তার মানে এখানে এসআর অ্যাক্টের 8 এবং 42 ধারায় মামলা করেছে। হ্যাঁ, মামলা করার পরে আবার উচ্ছেদের হুমকি দিচ্ছে কে? বিবাদী। কাকে? করিমকে। তাহলে এই অবস্থায় কি করতে হবে? অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে নিতে হবে আদালতের কাছে, একটা দরখাস্ত দিয়ে, তাই না, ওই মামলাতেই। জি তাহলে স্যার। এতটুকু আমরা ঘটনা দেখলাম। এবার চাচ্ছে কি? যথাযথ আইনের উদ্ধৃতি দিয়ে অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য একটি দরখাস্ত মুসাবিদা করুন। এ প্রশ্নটা কামাল ফেনীর সিনিয়র সিভিল জজ আদালতে একই কথা বলছে। দেখেন, জামালের বিরুদ্ধে মামলা করে, নারী সম্পত্তি হতে উচ্ছেদের হুমকি দেয়, যথাযথ আইন উল্লেখপূর্বক অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য একটি দরখাস্ত মুসাবিদা করুন। অথবা করিম সিলেটের সিনিয়র জজ আদালতে নালিশি সম্পত্তি সত্ত্ব ঘোষণা দখলের, মানে একই মামলা, মানে একই ঘটনা বলছে যে একটা মামলা করেছে, তারপর বিবাদী সম্পত্তি থেকে উচ্ছেদের হুমকি দিচ্ছে। মানে উচ্ছেদ মানে কি? বেদখল। বেদখলের হুমকি দিচ্ছে। এই অবস্থাতে একটা অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত মোসাবিদা করতে হবে। বুঝতে পেরেছেন? জি। এখন এই প্রশ্নে ডিরেক্ট বলে দিচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য একটি দরখাস্ত মুসাবিদা করুন। যদি না বলে দেয় তাহলে কেমন হতে পারে? প্রশ্ন বলতে পারে যে এই অবস্থায় করিমের পক্ষে যথাযথ কি পদক্ষেপ হতে পারে, উক্ত বিষয়ে একটি দরখাস্ত মুস্তাবিদা দরখাস্ত করতে। মোতাবেক। মানে তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞা যে করতে হবে এটা আপনাকে সরাসরি এখানে বলে দিচ্ছে। এখন ভবিষ্যতে এটা বলে নাও দিতে পারে, কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে মামলা করার পরে বিবাদী সম্পত্তি দখল নেওয়ার চেষ্টা করছে, বাদীকে উচ্ছেদের বা বেদখলের চেষ্টা করছে। এই পরিস্থিতিতে একজন সিভিল লয়ার হিসেবে কি পদক্ষেপ নেওয়া উচিত? অস্থায়ী নিষেধাজ্ঞা। ক্লিয়ার হলো? জি স্যার। অস্থায়ী নিষেধাজ্ঞা যে কোনো মামলার ক্ষেত্রেই নেওয়া যায়। যে কোনো বলতে স্থাবর সম্পত্তি বিষয়ে। সে মামলাটা পার্মানেন্ট ইনজাংশনের হোক, ম্যান্ডেটরি ইনজাংশনের হোক, বাটাওয়ারা মামলার হোক, যে কোনো মামলায় অস্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া যায়। এখানে দেখেন, যেহেতু এই প্রশ্নের মধ্যে কোথাও বলছে ঢাকার সিভিল জজ, কোথাও ফেনীর, কোথাও সিলেটের, তাই এখানে আমি আদালতের নামটা আর দিইনি। তাহলে বিজ্ঞ ড্যাশ উপজেলার নাম, মানে এখানে উপজেলার নাম দিবেন, তারপর এখানে সিভিল জজ, তারপর এখানে জেলার নাম দিবেন। ঠিক আছে? তার মানে এখানে যদি লিখি যে বিজ্ঞ উপজেলা ফেনীর, একটা উপজেলার নাম দিলেন, তারপর সিভিল জজ ফেনী। ঠিক আছে? যদি রাজশাহীর হতো কি লিখতাম? বিজ্ঞ পুঠিয়া সিভিল জজ আদালত রাজশাহী, অথবা বিজ্ঞ সিভিল জজ আদালত পুঠিয়া রাজশাহী। তার মানে উপজেলা এবং জেলার নাম সর্বশেষেও দেওয়া যায়, অথবা উপজেলার নাম আগে জেলার নাম পরে, এভাবেও দেওয়া যায়। ঠিক আছে? অর্থাৎ যদি প্রশ্নে আদালতের নাম দিয়ে দেওয়া থাকে তাহলে আপনাদের এইভাবে দিতে হবে, আর আদালতের নাম দেওয়া না থাকলে আপনি ইচ্ছা মতো আদালতের নাম দিবেন। সূত্র সত্য মোকদ্দমা নং, তার মানে 8 ধারায় মামলা হয়েছে, তাই সত্য মোকদ্দমা বা অপ্র মোকদ্দমা বললে হবে। 105/2026। তাহলে এটা অপ্র বা সত্য মোকদ্দমা বা দেওয়ানি মোকদ্দমা যেটা বলে না কেন, তার মানে এই মামলাটা আগে হয়ে আছে, বাদী করেছে। হ্যাঁ, তো এখানে বাদীর নামটাও আমি করিম ডিরেক্ট দিইনি, কারণ কথা বলছে করিম, আবার কথা বলছে কামাল। তাহলে এখানে আমি ক দিলাম, ক দ্বারা বাদী, আর খ দ্বারা হচ্ছে বিবাদী। তাহলে এখানে ক দরখাস্ত করছে কিসের? অস্থায়ী নিষেধাজ্ঞার, মাঝখানে বনাম। তাহলে এখানে বিষয় আমরা কি দেবো? দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1998 এর আদেশ 39, বিধি 1 ও 2 এবং ধারা 151 মতে অস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা। অলরেডি এই বিষয়ে কিন্তু আমরা পিটিশন কেমন হবে এটার ফরম্যাট একটা দেখেছি, অলরেডি দেখিনি আমরা।
জি স্যার। সেখানে আমি বলেছিলাম যেখানে আদালতকে কনভিন্স করতে হয়, আদালতকে স্যার স্যার বলে স্যার দিবেন, স্যার আমার বাদী ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানে একটু স্যারকে বোঝাতে হয়, সেক্ষেত্রে 151 ধারা দেওয়াটা জরুরি হয়ে যায়। কেননা 151 ধারা দিলে আদালত খুশি হয়। আদালতকে খুশি সন্তুষ্ট করার জন্য 151 ধারা আমরা দিয়ে থাকি। তাহলে দরখাস্তকারী বাদী পক্ষে বিনীত নিবেদন এই যে বলে শুরু করলাম। তাহলে কি মামলা করেছে? ঘোষণামূলক মামলা করেছে বা সত্য দখল ঘোষণাপূর্বক, মানে সত্য ঘোষণা পূর্বক মামলা করেছে। আচ্ছা, এখানে আম বাগানের কথা বলেছিলাম, আধা পাকা বাড়ি, সেটা এখানে বলেছি। এর আগের মামলা, এর আগের যে পিটিশন ছিল সেখানে। বর্তমানে জবাব দাখিলের জন্য আছে, বিবাদী সমন প্রাপ্ত হয়েছে এবং ইতিমধ্যে মোকদ্দমাটিতে আইনজীবীর মাধ্যমে হাজিরও হয়েছে। মানে বিবাদী হাজির হয়েছে, জবাব দাখিল না করে একাধিকবার বিভিন্ন অজুহাতে সময় প্রার্থনা করছে। তার মানে বাদী সমন পেয়েছে, জবাব দাখিলের জন্য মামলাটি আছে, কিন্তু তারা জবাব না দিয়ে শুধুমাত্র টাইম পিটিশন দিয়ে কালক্ষেপণ করছে বিভিন্ন অজুহাতে। এরপরে আমরা একটা তারিখ তৈরি করব যে 17/6/2026 এই তারিখে স্থানীয় কিছু দাঙ্গাবাজ লোকজন সাথে নিয়ে বাদীর সম্পত্তিতে অনধিকার প্রবেশের চেষ্টা করে এবং বাদীকে তফসিল বর্ণিত নালিশি সম্পত্তি হতে বেদখলের চেষ্টা করে। তাহলে তফসিল বর্ণিত বলতে নিচে যে সম্পত্তি তফসিল দেওয়া আছে যেখানে, এই তফসিলে যে সম্পত্তির কথা বলা হচ্ছে সেই তফসিল বর্ণিত সেই সম্পত্তির কথা বলা হচ্ছে। কেউ যদি তফসিল বর্ণিত বা নিম্ন তফসিল বর্ণিত এই ভাষাগুলো কঠিন লাগে, শুধু নালিশি সম্পত্তি কথাটা লিখলেই হবে, বা বাদীর সম্পত্তিতে এভাবে লিখলেও হবে। বর্তমানে বাদী আশঙ্কা করছে যে বিবাদী পক্ষ যে কোনো সময় পুনরায় পেশি শক্তির জোরে তফসিল বর্ণিত নালিশি সম্পত্তিতে অনধিকার প্রবেশ করে বাদীর আমবাগান ও বাড়ির ক্ষতি সাধন সহ সম্পত্তির প্রকৃতি পরিবর্তন করে ফেলতে পারে, যা বাদীর অপূরণীয় ক্ষতির কারণ হবে। আশা করছি এই জিনিসগুলো বারবার রিপিট হওয়ার কারণে আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা আমার ক্লাসেই, জি তাই না? স্যার। ক্লাসে মুখস্থ। অনেকটা মুখস্থ হয়ে গেছে স্যার, জি। আসলে। তাহলে এই মতো অবস্থায় সূত্রে বর্ণিত সম্পত্তিটি নালিশি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, এই যে 105 নাম্বার যে সূত্রে আমি যে মামলার নাম্বারের কথা বললাম, এই মামলাটা যতদিন পর্যন্ত নিষ্পত্তি না হচ্ছে, তার মানে কি, যতদিন পর্যন্ত এই মামলার রায় না হচ্ছে, ডিক্রি না হচ্ছে, ততদিন পর্যন্ত বিবাদীর বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ হওয়া একান্ত আবশ্যক। অন্যথায় দরখাস্তকারী বাদী পক্ষের অধিকার খর্বিত হবে এবং অপূরণীয় ক্ষতি সাধিত হবে। এই কথা বলে আদালতকে কনভিন্স করতে হবে যে আপনি যদি এইটা না দেন তাহলে বাদী কি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই না? জি। এবং সম্পত্তি যদি বেদখল হয়ে যায় তাহলে এই দখল ফিরিয়ে আনতে আবার বাদীর অনেক কষ্ট হবে। তাই তাই আগেই তাকে একটা অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়ে বাধ্য করেন যেন সে আর বাদীর সম্পত্তিতে জোর করে না আসে। অন্যান্য আইনানুগ বিষয় ও বক্তব্য শুনানিকালে এখানে একটা শব্দ যুক্ত করতে পারেন, মৌখিকভাবে উপস্থাপন করা হবে। হ্যাঁ, মৌখিকভাবে, এখানে মৌখিকভাবে উপস্থাপন করা হবে লিখলে আরো সুন্দর হয়, ঠিক আছে? জি। এটা শুধু লিখলে যে সমস্যা হবে তা না, মৌখিকভাবে লিখলে আরো সুন্দর হয়। অতএব উপরোক্ত বিষয়াদি বিবেচনাপূর্বক ন্যায় বিচারের স্বার্থে দরখাস্তকারী বাদী পক্ষের আনিত, আনিত মানে যে দরখাস্তটা আদালতে শুনানির জন্য নিয়ে আসা হয়েছে, দরখাস্তটি মঞ্জুর করে মোকদ্দমাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, মোকদ্দমাকে মামলা বললেও সমস্যা নাই। এখন প্রশ্নের মধ্যে মোকদ্দমাকে যদি মোকদ্দমা বলে মোকদ্দমা বলবেন, মামলা বললে মামলা। আমি সাধারণত সিভিল মামলাকে মোকদ্দমা বলে থাকি আর ক্রিমিনাল কেসকে জি। মামলা বলে থাকি। বিবাদীর বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দানে বিজ্ঞ আদালতের সদয় মর্জি হয়। এখানে আদেশে আছে, একারটা কেটে যে শুধু আদেশ কথাটা লিখেন, মানে এই যে একার হবে, একার হয়ে আছে। জি। সম্পত্তির চৌহদ্দি, হলফনামা, হলফনামা দিতে হবে। এখানে বাদীর নাম তো দেওয়া আছে যে কামাল বা করিম, তাহলে এখানে কামাল বা করিম দিবেন, বাদ বাকি ডট ডট এভাবে দিয়ে দিবেন। আর শপথপূর্বক হলফনামাতে কি কি থাকে সেটা এর আগেও জানিয়েছি আমি। তো হলফকারী স্বাক্ষর এখানে দিয়ে দিবেন 25/7/2026। 25/7/2026-এ যদি পরীক্ষা হয় সেই তারিখে দিবেন। তাহলে হলফকারী আমার সামনে স্বাক্ষর করলে এবং আমি স্বাক্ষর শনাক্ত করলাম, এটা কে বলছে? অ্যাডভোকেট বলছে। আমরা এইভাবেই হলফকারীর স্বাক্ষর শনাক্ত করি। এবং এই বাম পাশে অদ্য 25/7/2026 তারিখ এবং সকাল 10টা বা 11টা দিবেন, কারণ 10, 1
11টা 12টার মধ্যেই হলফনামা করতে হয়, 12টার পরে সময় দিতে হয় না, সময় অবশ্যই উল্লেখ করতে হয়। এত ঘটিকায় হলফকারী আমার সামনে অত্র হলফনামায় তার নিজ নাম স্বাক্ষর করলেন। হলফকারী মানে এফিডেভিটকারী। তাহলে এটা কে করছে? জি হলফনামা পরিচালনাকারী কর্মকর্তা মানে সেরেস্তাদার, এর স্বাক্ষর ও সিল। এভাবে আমাদের পিটিশন অ্যাক্ট টেম্পোরারি ইনজাংশনের পিটিশন শেষ হয়ে গেল। আমরা পড়ছি আইন আদালত বাড়ি লিখিত ফাইনাল টাচ নোট হতে। এবার আমরা মামলার আর্জি সংশোধনের জন্য একটি দরখাস্ত মুসাবিদা সংক্রান্ত যে বিষয় সেটা আসতে পারে। এখানে যে কোনো একটা মামলা আসলো, পরিস্থিতি দিয়ে দিল, দিয়ে দিয়ে বলতে পারে জি যে আপনার এই ভুলটা হয়েছে সেটা আমরা সংশোধন করতে চাই। ইতিপূর্বে কখনো এই পিটিশন আসেনি, যদি আসে তাহলে আদেশ 6 বিধি 17 মতে আর্জি সংশোধনের দরখাস্ত মুসাবিদা লিখে দিতে হবে। এই নোটের, যেই জি নোটটা পড়ছে এই নোটের পৃষ্ঠা নম্বর 41 ফরম্যাট 2-এ অলরেডি একটা ফরম্যাট দেওয়া আছে, সেই অনুসারে মুসাবিদাটা আপনারা লিখে নিতে পারবেন। ঠিক আছে? তাই আমি আর জি রিপিট স্যার। করিনি। বাদী দাখিলকৃত আর্জি দরখাস্তে যাহা মামলার বিষয়বস্তু পরিবর্তন করে এর বিরুদ্ধে বিবাদী পক্ষে একটি আপত্তি মুসাবিদা করুন। ঠিক আছে? জি তাহলে এটাও কিন্তু বিবাদী পক্ষে একটি লিখিত জবাব বা আপত্তি করতে হবে। তার মানে এটা ইতিপূর্বে কখনো আসেনি, তবে আমার ধারণা চলে আসতে পারে। সামনের বার আসুক না তার পরের বার আসুক। কি এটা? জি বাদী আর্জি দিল, বিবাদী দিবে লিখিত জবাব। তো লিখিত জবাব বিষয় কি? আর্জি মুস্তফিদা করতে হবে। এটা আমার নোটের 39 পৃষ্ঠা ফরম্যাট 1 অনুসারে মুস্তফিদা করতে হবে। আপনারা পারবেন, আসলে সমস্যা হবে না। বাদীর সবকিছু জি স্যার। অস্বীকার করতে হবে এবং প্রকৃত ঘটনা বলতে বাদ দিয়ে বিবাদী যেটা বোঝানোর চেষ্টা করছে সেটা লিখে দিতে হবে, তাহলে শেষ। এরপরে আরেকটি মানে এখানে আমি 3 নম্বর বা 2 নম্বরে কোনো ঘটনা লিখিনি কেন? কেন ঘটনা লিখিনি? বিগত সালে এই জায়গা থেকে কোনো প্রশ্নই আসেনি, মানে বিগত সালে কোনো প্রশ্নই নেই, তাই আমি দিইনি। জি এখন স্যার। কেমন প্রশ্ন আসবে সেটা দেখে নেক্সট কখনো যদি আমি প্রশ্ন আসে এবং নেক্সট নোটে সেটা আমি অ্যাড করে দিতে পারবো, তাই না? আপনাদের যদি জি রিটার্ন স্যার। পরীক্ষা আসে, তবে আসলে ফরম্যাট দেখে স্যার, পারবেন। জি স্যার, বলেন। ড্রাফটিং এ যদি ধরেন যে ঘটনা খুব গুছিয়ে লিখতে পারলাম না হয়তো, তবে ফরম্যাট গুলো দেখে কি স্যার মার্কস দিবে? আপনি হয়তো যে, ঘটনা আমি পারলাম যেটা না এর ভালো আগেও করে। বলেছি ফরম্যাট বোঝানোর সময়, জি বডি জি বডি স্যার। মানে জি মাঝখানে স্যার। যদি একটু ভুল ভালো হয় জি বর্ণনাতে, স্যার। কিন্তু আপনার হেড এবং ফুট যদি ঠিক থাকে, হেড মানে জি স্যার। আদালতের ডিটেলস, আর ফুট মানে হ্যাঁ প্রার্থনা হ্যাঁ। অংশ, এখানে যদি জি আপনার ঠিক থাকে তাহলে কিন্তু জি। কি আপনার ভালো নম্বর আসবে। আচ্ছা। বর্ণনাতে খুব বেশি নম্বরের জায়গা থাকে না, বরং হেড এবং ফুট হ্যাঁ। ঠিক আছে কিনা, মানে আপনি ফরম্যাট বোঝেন কিনা, সেটা জি আপনাকে স্যার, বুঝতে আসলে হবে। আমরা মানে সেভাবে লিখিনি তো, হয়তো গুছিয়ে লিখতে হয়তো পারবো না। আপনার সেটাই। বর্ণনা কোথায় পাবেন? প্রশ্নের মধ্যেই তো বর্ণনা আছে। যেমন না জি স্যার, প্রবলেমেটিক তা তো প্রশ্নে থাকে। ঘটনা থাকে, বুঝতে জি। পেরেছেন? তেমন। হ্যাঁ স্যার। তো সেখান থেকে আচ্ছা। আপনি 2 লাইন লিখে দিতে পারবেন, একটা তারিখ বানিয়ে দিয়ে দিবেন। যদি তারিখ দেওয়া থাকে তাহলে জি। তো আরোই ভালো। মানে প্রশ্নে যত হ্যাঁ হ্যাঁ। তথ্য দেওয়া থাকবে তত লিখে ততই ভালো। সুবিধা। কিন্তু অনেকের আবার তথ্য জি দেওয়া স্যার। থাকলে ওই মুখস্থ বিদ্যা কাজে আসবে না, কারণ ওই হ্যাঁ তথ্যকেও হ্যাঁ। আপনাকে প্রশ্নের মধ্যে লিখতে হবে, তাই না? জি স্যার। হ্যাঁ, জি। স্বপ্ন আপু বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সমস্যা হলো বানিয়ে তাহলে দেখতে পারবো আপনি যেভাবে দিয়েছেন, কিন্তু আমাদের ধরাতে সমস্যা হবে, এই যে ধারাগুলো যে একটু সমস্যা হবে, এটাই। ইনকেস যদি আপনার ধারা আদেশ বিধি না মনে থাকে, ওইটা স্কিপ করে যাবেন, ওটা বাদ দিয়ে যাবেন, তবে ধারা উল্লেখ করতে পারলে নম্বর বেশি আসবে, এটাই তো স্বাভাবিক। আপনি দরখাস্ততে ধারা উল্লেখ করতেই হবে, এবং আরজিতেও কিন্তু তত ধারা চাচ্ছে হ্যাঁ। প্রশ্নে। ধারা উল্লেখ না করলে আমি 2-3 নম্বর কেটে দিব, বুঝতে পেরেছেন? ধারা ছাড়াও লেখা যাবে স্যার? ধা- ধারা ছাড়া লিখলে 2-3 নম্বর ছাড়া আমি কেটে কিভাবে দিব, লিখবো? কেটে দেবো আমি, হ্যাঁ হ্যাঁ। কিছু সেটাই, নম্বর ধারা পাবেন। তো দিতে হবে। হ্যাঁ। জি। আচ্ছা, এখন এই এই গান গেয়ে এই স্বাভাবিকভাবে যে চারটে ফর্মেট আছে, বলেন। চারটে ফর্মেট আছে, এটার উপরে বেসিস করে লিখতে হবে, তাই না? হ্যাঁ, যে বেসিক ওই যে যে বেসিক সিভিল ফরম্যাট আর প্রথমে, ক্রিমিনাল হ্যাঁ বেসিক ফরম্যাট যে প্রথমে 4টা দিয়েছি একটা। আমি, হ্যাঁ, সিভিল 2টা, ক্রিমিনাল 2টা, মোট 4টা। ও, এই 4টার থেকে কিন্তু আচ্ছা। এগুলো জন্ম হয়েছে। ওই আদম হাওয়া থেকে যেমন আমরা সবাই হয়েছি, তেমন ওই ওই 4টা থেকেই সব জন্ম, বুঝতে পেরেছেন? জি। এই কারণে আমার হ্যাঁ, নোটটাতে ওইভাবে আমি উপস্থাপন করেছি, এটাই। যারা বেসিক ফরম্যাটটা অন্তত বুঝবে তারা 2 কলম লিখে আসতে পারবে অন্তত। 6-এর নম্বরে যদি প্রশ্ন আসে 3-4 তো পাবেই। জি স্যার।
ঠিক আছে। ইনশাল্লাহ, তো কিন্তু ধারা সমস্যা ধারা মনে আমার থাকে না, ফরমেট এই অজুহাত সেটা সবার। হচ্ছে তো এইটা আপনাকে বারবার পড়তে হবে। ছেলে কথা শোনে না, ছেলেকে ভালোভাবে বোঝাতে হবে, তাহলে ছেলে কথা শুনবে। বোঝা গেল? যেটা, হ্যাঁ, জি। নতুন ঠিক করে আছে। দেখা যাচ্ছে যেটা যে এমন এমন একটা প্রশ্ন বললো যে সেটা ধারাই বুঝতে পারতেছি না, এটা একটু সমস্যা। আপনি বারবার পড়তে হবে, নেগেটিভ ওকে। চিন্তা করা যাবে না, বোঝার চেষ্টা করতে হবে। পারলাম না, কি পড়ে প্রশ্ন দিল, এরকম নেগেটিভ চিন্তা করা যাবে না। পারবো, চেষ্টা করব। জি, ঠিক আছে, অবশ্যই। ভরসা রাখতে হবে। ঠিক আছে, এবার 4 নম্বর। এবার রিয়েল প্রশ্ন। রোস্তম আলীর স্ত্রী মালেকা। তাহলে এখানে রোস্তম আলী একজন ব্যক্তির নাম, পুরুষ, মালেকা তার স্ত্রী। দুইটা মানুষের নাম এখানে আছে। প্রথম, সিভিল জজ ও পারিবারিক আদালত ঢাকায় খোরপোশের জন্য একটি মোকদ্দমা দায়ের করেছে। আচ্ছা, তাহলে বিবাহ বলবৎ আছে এদের মধ্যে, এই কারণে খোরপোশ চাচ্ছে স্ত্রী মালেকা তার স্বামী রোস্তমের কাছে। এতটুকু বোঝা গেল? জি। কোন কি দেন মোহরের টাকা? আহ, আলী, এখানে আলিউ, আলিউ মানে কি? এখানে রোস্তম আলীর কথা বলা হচ্ছে। আলিউ বলতে রোস্তম আলীর কথা বলছে, আলিউ বা রোস্তম আলিউ আলিউ। বিবাহ বিচ্ছেদের জন্য চতুর্থ সিভিল জজ ও পারিবারিক আদালত ঢাকায়। তাহলে স্ত্রী মামলা করলো 1 নম্বর আদালতে, আর স্বামী মামলা করলো 4 নম্বর আদালতে। স্ত্রী মামলা করলো খোরপোশ বা মেনটেনেন্সের জন্য, টাকা দেয় না স্বামী সংসার চালানোর জন্য, সেটার জন্য। আর স্বামী মামলা করলো কি? বিবাহ বিচ্ছেদের একটি মোকদ্দমা দায়ের করেছে। হ্যাঁ, বিবাহ বিচ্ছেদ মানে তালাক চাচ্ছে। আচ্ছা, এবার মুখোমুখি মামলা দুইটা। মালেকা বিবাহ বিচ্ছেদের মোকদ্দমাটি চতুর্থ সিভিল জজ ও পারিবারিক আদালত ঢাকা হতে প্রথম সিভিল জজ ও পারিবারিক আদালত ঢাকায় বদলি করার ব্যবস্থা করতে আপনাকে উকিল নিয়োগ করেছে। তার মানে এবার মালেকা বলছে তার উকিল মানে আপনাকে, যে মামলা তো দুইটা দুই কোর্টে হয়ে গেল, একটাতে আমি বাদী আর একটাতে বিবাদী। তো এখন আমার স্বামী যে মামলাটা করেছে রোস্তম আলী, তার মামলাটা চতুর্থ সিভিল জজ কোর্টে আছে। তো সেই মামলাটা কি প্রথম জজ কোর্টে নিয়ে আসা যায় না? এই হচ্ছে মামলার ঘটনা। বোঝা গেল ঘটনা? জি স্যার। এবার চাচ্ছে কি? জি। উক্ত মোকদ্দমাটি স্থানান্তর, স্থানান্তর মানে বদলি বা ট্রান্সফার। তাহলে স্থানান্তর করে যদি এক কোর্টে আসে তাহলে অবশ্যই ব্র্যাকেটে কি থাকবে? একত্রে বিচার ও একত্রে বিচার। যদি স্থানান্তরের কথা যদি বলে, তাহলে আমরা এই ফরম্যাটে ও একত্রে বিচারটা যুক্ত করে দিব। বুঝতে পেরেছেন? তার মানে জি। স্থানান্তরের উদ্দেশ্যই কিন্তু একত্রে বিচার করার, তাই না? জি। তার মানে আমি ব্র্যাকেটে ও একত্রে বিচার নিজে যুক্ত করে দিয়েছি। কারণ ইতিপূর্বে প্রশ্ন এসেছে স্থানান্তর, আবার প্রশ্ন এসেছে ও একত্রে বিচার একসাথে। তো আমরা ও একত্রে বিচার দুইটা একসাথেই শিখবো। কারণ বদলি করে এক কোর্টে আসবে, একসাথে বিচার হবে। তাহলেই আপনার একের মধ্যে দুইটাই শেখা হয়ে যাবে। তাহলে স্থানান্তর ও একত্রে বিচারের জন্য প্রার্থনা করে সংশ্লিষ্ট আইনের উল্লেখ সহ যথাযথ আদালতে দাখিলের নিমিত্তে একটি দরখাস্ত মুস্তাবিদা করুন। এখন এটা ঢাকা কোর্ট, ঢাকা সিভিল জজ। তো ঢাকা সিভিল জজের উপর কোর্টে যেতে হবে কোথায়? বিজ্ঞ জেলা জজ আদালত ঢাকায়। জেলা জজ আদালত ঢাকা হচ্ছে বড় কোর্ট। এই দুইটা কোর্টই কিন্তু জেলা জজ আদালত ঢাকার আন্ডারে, তাই ঢাকা জেলা জজ আদালতে মামলাটি করতে হবে। মানে এই দরখাস্তটি করতে হবে। বুঝতে পেরেছেন? জি। এবং এই কেসটা হবে কি? একটা সিভিল মিস কেস। তাহলে এখানে মিস কেস নং এত 2026। ঠিক আছে, মিস কেস কেন? কারণ যখন মূল মামলার অধীনে আনুষঙ্গিক অন্য কোনো মামলার সৃষ্টি হয় তখন সেটাকে মিস কেস বলে। এই মিস কেস করার পরে মিস কেস যদি সিদ্ধান্ত মঞ্জুর হয়, তাহলে এই মামলাটা স্থানান্তর হয়ে একত্রে বিচার হবে। আর বিবাদী পক্ষ বা প্রতিপক্ষ যদি এখানে বাধা দেয়, দিয়ে আনতে নিষেধ করে, সেই ক্ষেত্রে কিন্তু আর আসবে না, মামলাটা মিস কেসটা নামঞ্জুর হয়ে যাবে। ঠিক আছে, এরপরে জি। বিষয়। তাহলে বিষয় কি? এখানে যা চাইলো সেটাই বিষয়, আমাকে একটু লিখতে হবে সুন্দরভাবে। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর ধারা 24 এবং 151। তাহলে এখানেও আমরা 151 যুক্ত করব এবং ধারা 24। ধারা 24-এ কি করা হয়? স্থানান্তরের ক্ষমতা দেওয়া হয়েছে কোন কোর্টকে? জি। জেলা জজকে এবং হাইকোর্টকে। হাইকোর্টে মামলা আমরা মিসকেস করে স্থানান্তর করতাম কখন? যদি মামলাটি মানে দুই কোর্ট হচ্ছে দুই জেলায় হতো। দুই কোর্ট দুই জেলায় হতে হলে হচ্ছে হাইকোর্টে 24 ধারা অনুসারে দরখাস্ত করতে হয়। যেহেতু দুইটাই ঢাকা, তাই ঢাকা জেলা জজের কাছে করলেই হবে। বুঝতে পারলাম? জি স্যার। এটাও কিন্তু আমি এর আগে বলেছি সিবিসি পড়ানোর সময়। কোথায়? এমসিকিউ ক্লাসের সময় বলেছি, আবার রিটেন 24 ধারার ক্ষেত্রেও বুঝেছি, বলেছি আর কি। হ্যাঁ, তো আমার ফাউন্ডেশন নোট এমসিকিউ যদি থাকে তাহলে 24 ধারাটা দেখলে ক্লিয়ার হবেন।
আর 151 মানে কি? সহজাত ক্ষমতা। এর বিধান মতে চতুর্থ সিভিল জজ ও পারিবারিক আদালত ঢাকা এর পারিবারিক 100/2026। তো 100/2026 আমি বানিয়ে একটা মামলার নাম্বার দিলাম, কারণ মামলার নাম্বার না দিলে আমি কোনটা কোথায় পরিবর্তন করব কি করে বুঝবো, তাই না? একটা দিলে ভালো হয়, জি না দিলেও খুব একটা সমস্যা নাই। তবে মামলার নম্বর দিলে আপনি যে কোর্টে যান, আপনি স্মার্ট সিভিল প্র্যাকটিস করেন এটা বুঝতে পারবে আদালত। জি, যেটা পূর্ব থেকে নাম্বার ছিল হ্যাঁ, শুধু তো দিতে এই হয়। এই যে এই নাম্বার মামলাটা আমি পরিবর্তন করে নিয়ে যাব। মামলা নম্বর উল্লেখ না করলে আদালত বুঝবে কোনটা, যে আপনি কোন মামলাটা ট্রান্সফার করতে চাচ্ছেন, তাই নয় কি? জি জি। যদিও প্রশ্নের মধ্যে মামলা নম্বর দেওয়া নাই, যদি মামলা নম্বর দেওয়া থাকে তো সেটাই আমরা ইউজ করব, না দেওয়া থাকলে আমরা রিসেন্টলি একটা বানিয়ে মামলা নম্বর মানে দিব। ঠিক আছে, এটা বানিয়ে দেওয়া। এত নং মোকদ্দমাটি প্রথম সিভিল জজ ও পারিবারিক আদালত ঢাকায় হস্তান্তর বা বদলির প্রার্থনায় আবেদন। এখন প্রশ্ন যদি একত্রে বিচারের কথাও বলে, তাহলে আপনাকে ও একত্রে বিচারের এই কথাটা যুক্ত করতে হবে। আর শুধু বদলি বললে একত্রে বিচারের কথা উল্লেখ করার দরকার নাই। বোঝা গেল? এই কারণে ব্র্যাকেটে জি দিয়েছি, যদি প্রশ্নে আসে দিব, না হলে না। দরখাস্তকারী পক্ষে বিনীত বেদন এই যে একই কথা, যে আমি একটা মামলা করলাম পারিবারিক মামলা খোরপোশের জন্য, সেটার মামলার নাম্বার হচ্ছে 90/2026। তার মানে হ্যাঁ, মালিকা যে মামলাটা করেছে সেটা 90/2026। দেখেন এখানে দরখাস্তকারী হচ্ছে মালিকা, আর প্রতিপক্ষ হচ্ছে কিন্তু এখানে রোস্তম, তাই না? জি তাহলে এখানে 90 নম্বর মামলা করেছে স্ত্রী এবং 100 নম্বর মামলা করেছে কে? স্বামী। তাহলে স্বামীর 100 নম্বর মামলাটা 90 নম্বর মামলা যে কোর্টে আছে প্রথম সিভিল জজ সেখানে নিয়ে আসতে হবে, এই হচ্ছে বক্তব্য। তাহলে অপরদিকে স্বামী মামলা করলো, সেটা 100 নম্বর কোন কোর্টে? চতুর্থ কোর্টে। এখন উল্লেখিত মোকদ্দমাটি দুইটির পক্ষগণ একই, এটা হচ্ছে আপনার মূল পয়েন্ট। এটা তো জি প্রশ্নের মধ্যে আছে এবং বানিয়ে লিখছে, কিন্তু এই যে এই জায়গাটা হচ্ছে গুরুত্বপূর্ণ বডির। কোনটি? উল্লেখিত মোকদ্দমাটি আহ, উল্লেখিত মোকদ্দমা দুইটির, এখানে দুইটি মোকদ্দমা টি দেওয়ার দরকার নাই, হ্যাঁ, টিটা কেটে দিবেন। তাহলে উল্লেখিত মোকদ্দমা দুইটির পক্ষগণ একই। তার মানে এক জায়গায় স্ত্রীবাদী, আরেক জায়গায় স্ত্রী বিবাদী, এক জায়গায় স্ত্রী বিবাদী, আরেক জায়গায় স্ত্রীবাদী, এরকম হয়ে আছে, তাই না? জি এবং মালেকা এবং রোস্তম আলী এই দুইজনের মধ্যেই তো মামলা। তাই বলছি দুইটির পক্ষগণ একই, মানে মালেকা আর রোস্তম। তাদের প্রার্থিত প্রতিকারও একই প্রকৃতির, তার মানে পারিবারিক প্রতিকার তারা চাচ্ছে। একজন বলছে আমি সংসার করতে চাই না, স্বামী বলছে, আর স্ত্রী বলছে আমি সংসার করব, আমাকে খোরপোশ দেয় না, খোরপোশ দেওয়ার ব্যবস্থা করেন, মাসে মাসে 5-7 হাজার টাকা যেটাই দিবে। এবং উভয় মোকদ্দমা স্ত্রী ভালো একই আছে। একই বিষয়ের ওপর ভিত্তি করে উদ্ভব। তার মানে তাদের যে পারিবারিক দ্বন্দ্ব হয়েছে, ওই কোনোদিন হয়তো বা একটা ঝগড়া লেগেছে, স্ত্রীকে বের করে দিয়েছে, অথবা স্ত্রী নিজ ইচ্ছায় তার স্বামীর বাড়িতে যে স্বামীর বাড়ি থেকে বের হয়ে গেছে। তো এখানে খোরপোশ পেতে হলে নিশ্চয়ই মামলায় উল্লেখ করতে হয় যে আমার স্বামী জোর করে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এবং আমি বাবার বাড়ি এতদিন পর্যন্ত আছি। এই কারণ ছাড়া কিন্তু নিজ ইচ্ছায় বাড়ি থেকে স্বামীর বাড়ি থেকে বের হয়ে গেলে কিন্তু খোরপোশ পাওয়া যায় না। তাহলে এটা জি অবশ্যই উল্লেখ করেছে যে আমার স্বামী এত তারিখে বের করে দিয়েছে। তাহলে ওই তারিখে যে বের হয়ে গেছে, স্বামী আবার বলবে ওই তারিখে আমার স্ত্রী নিজ ইচ্ছায় বাড়ি থেকে বের হয়ে গেছে, আমি বারবার স্ত্রীকে নিয়ে আসার জন্য বললেও স্ত্রী আসতে চায় না, তাই আমি কি করতে চাচ্ছি? তালাক দিতে চাচ্ছি। তার মানে ঘটনার তারিখ একই তারিখ হবে। স্বামী বলবে সে নিজ ইচ্ছায় চলে গেছে আর আসছে না, আর স্ত্রী বলবে আমাকে জোর করে তাড়াই দিয়েছে। এই হবে ঘটনা, তাই না? দুই মামলার। জি স্যার তাহলে একই ঘটনার উপর ভিত্তি করে উদ্ভব হয়েছে, মানে একই তারিখে, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে উভয় মোকদ্দমার বিরোধের বিষয় এবং উভয় আদালত অত্র আদালতের স্থানীয় এই ক্রিয়াধীন। অত্র আদালত বলতে জেলা জজকে বোঝাচ্ছি, জেলা জজের আন্ডারেই হচ্ছে দুইটা কোর্ট, একটা চতুর্থ এবং একটা প্রথম, তাই না? জি স্যার ফলে মোকদ্দমা দুইটির রায়ে ভিন্ন ভিন্ন কিংবা বিপরীত সিদ্ধান্ত আসা রোধকল্পে একটি মোকদ্দমা বদলি হয়ে একই আদালতে দুইটি মোকদ্দমার একত্রে বিচার হওয়া আবশ্যক। তার মানে যদি দুইটা মামলা দুই কোর্টে চলে, তাহলে এক কোর্ট মালিকের পক্ষে, আহ, মালিকার পক্ষে সিদ্ধান্ত দিল যে হ্যাঁ খরপোশ পাবে 6,000 করে মাসে, আর অপর কোর্টে আবার তালাক দিয়ে দিল। তার মানে বিচ্ছেদটা কার্যকর হয়ে গেল। তাহলে দুই রকম সিদ্ধান্ত আসলো না, তখন দুইটা কোনটা কাজে লাগবে? তখন একটা আরেকটাকে বাতিল করে দিবে না, সমস্যা। এই কারণে ওই অনেকটা সাবজুডিসের মতো হয়ে যাচ্ছে। তাই দুইটা জি একত্রে বিচার হলে সুবিধা হয়, তাহলে হয় মালিকা জিতবে, না হলে রুস্তম জিতবে দুইটা মামলায়। ঠিক আছে। জি। জি
এমত অবস্থায় উভয় পক্ষের মামলা দুইটি পরিচালনার সুবিধার্থে, এক কোর্টে হলে আবার পরিচালনা করতে সুবিধা হবে না, একসাথে হলে একই ডেট পড়বে দুইটা মামলাই, তাহলে একই ডেটে আসতে হবে দুইজনকে, আবার উকিল ফিও একটু কম লাগবে। পারিবারিক 100/2026 মোকদ্দমাটি চতুর্থ সিভিল জজ ও পারিবারিক আদালত ঢাকা হতে প্রথম সিভিল জজ ঢাকায় বদলি হওয়া একান্ত আবশ্যক, অন্যথায় উভয় পক্ষ বিশেষ করে অত্র দরখাস্তকারী পক্ষের অপূরণীয় ক্ষতি সাধিত হবে। মামলার দরখাস্ত কে করছে বদলির জন্য? মালিকা। তাই উভয় মালেকা। পক্ষের ক্ষতি হবে, কিন্তু বিশেষ করে দরখাস্তকারীর বেশি ক্ষতি হবে, সেটা বোঝাচ্ছি, তাই না? জি। অন্যান্য আইনানুগ বিষয় ও বক্তব্য শুনানিকালে মৌখিকভাবে উপস্থাপন করা হবে। ঠিক আছে। জি। অতএব আনীত দরখাস্তটি মঞ্জুর করে মোকদ্দমাটি বদলির আদেশ যথাযথ আদেশ দানে বিজ্ঞ আদালতের সদমর্যায়। যদি এটা মঞ্জুর হয় তাহলে জেলা জজ কি করবে, এইটা মঞ্জুর করে একটা চিঠি পাঠাই দিবে কোন কোর্টে? চতুর্থ সিভিল জজ কোর্টে, যে আপনার এই মামলাটা পাঠাই দেন প্রথম জেলা জজে, প্রথম সিভিল জজ কোর্টে। বুঝতে পেরেছেন? তখন সেটা চলে যাবে। জি। তাহলে সম্পত্তির তফসিল দিতে হবে এখানে। আচ্ছা, এখানে সম্পত্তির তফসিল দেওয়া লাগবে না, এখানে মামলার তফসিল দিবেন। ঠিক আছে, এখানে মামলার তফসিল দিবেন, মামলার তফসিল এই দুইটা মামলার নম্বর দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে মামলার তফসিল হয়ে গেল। আর এখানে মামলা সম্পদ, এখানে মামলার তফসিল, এখানে শুধু তফসিল দিবেন। হ্যাঁ, এই সম্পত্তি কথাটা লেখার দরকার নেই, শুধু তফসিল। তফসিলে হচ্ছে দুইটি মামলার নাম্বার দিয়ে দিবেন, তাহলে হয়ে গেল। জি। তার মানে এই এই যে দরখাস্ত করলাম কি বিষয়ে, মামলা বদলি বিষয়, তাহলে দুইটা মামলার নম্বর দিতে হবে, এটা তো স্থাবর সম্পত্তি বিষয় না। তো এখানে জাস্ট জি। তফসিল দিতে হবে, এটা কপি পেস্ট করার কারণে এরকম হয়ে আছে। আর এখানে সম্পত্তি শহর দিয়ে পুরোটাই বাতিল করে দিতে হবে, পরবর্তী কেটে দেন। ওটা লাগবে না। জি। কিন্তু হলফনামা আপনাকে দিতে হবে। ঠিক আছে, মালেকা হলফ করছে, দেখেন এখানে মালেকার নাম আছে। তাহলে এটা হ্যাঁ। মালেকা একজন গৃহিণী, বয়স 50 আনুমানিক দিয়ে দিয়েছি। তো হলফনামার বক্তব্য আমরা জানি, বক্তব্য দিয়ে দেব। ঠিক আছে। জি। যদি সময় থাকে হলফনামা পুরোটা লিখবেন, সময় না থাকলে ডট ডট দিয়ে দিবেন। কি, এখানে শুধু হলফনামা লিখে নিচে ডট ডট দিয়ে দিবেন, যেমন এখানে দিয়ে দিয়েছি না, তফসিলের নিচে ডট জি। ডট। কিন্তু এখানে তফসিল দুইটা দিলেই ভালো হবে, জাস্ট দুইটা মামলার নম্বর দিতে হবে। 5 নম্বর, মার্কস যদি বেশি থাকে তাহলে লিখবো। হ্যাঁ মার্কস বেশি থাকলে লিখবেন, আর যদি হাতে সময় বেশি থাকে, মার্কস কম থাকলেও জি লিখবেন। স্যার। ঠিক আছে, হ্যাঁ সময় হ্যাঁ। আছে লিখতে, জি। সমস্যা কি? একবার সময় হলফনামা থাকলে তো মুখস্থ লিখবো। করলে তো সেটা বারবার ব্যবহার হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 5 নম্বর, দেওয়ানি মোকদ্দমা নং 1/2026 চূড়ান্ত শুনানির জন্য 20/1/2026 তারিখে ধার্য ছিল। মামলার শুনানি কালে, মানে যেদিন শুনানির ডেট ছিল সেই দিন বাদী অনুপস্থিত, অনুপস্থিত মানে গরহাজির, অনুপস্থিত মানে জি। অ্যাবসেন্ট, আসেনি, কিন্তু বাদী জি। উপস্থিত ছিল, এই কারণে বাদীর মামলা তদবিরের অভাবে কি হয়ে গেছে, খারিজ হয়ে গেছে। তাহলে মামলা জি। পুনর্বহালের জন্য একটি দরখাস্ত মুস্তাফিদা করুন। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং এটা কিন্তু এমসিকিউ 99 বেশি আসে, এমসিকিউ বেশি আসে না এটা? জি স্যার। আবার একটা প্রবলেমেটিক প্রশ্নও আসে যথেষ্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এইটা আমরা কত অনুসারে করব? আদেশ 9 বিধি 9 মতে আর্জি খারিজ আদেশ সরাসরি রদরহিত পূর্বক মোকদ্দমা পুনর্বহালে দরখাস্ত মুস্তাফিদা। এই নোটের পৃষ্ঠা নং 42-এ আছে, অলরেডি আমি দিয়ে দিয়েছি উপরে। ফরম্যাট 3 জি। অনুসারে মুস্তাফিদা করে নেবেন, জাস্ট তারিখগুলো ওখানে যেটা আছে সেটা চেঞ্জ করে নেবেন এবং মামলার নম্বরটা বসাই নেবেন, তাহলে হয়ে গেল। আপনারা নিজেরা খাতাতে প্র্যাকটিস করবেন। আমি এখানে মুস্তাফিদা করতে হবে বলে আমি সেরে দিলাম, কিন্তু আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে কি লাভ হবে? আমার ক্লাস টেস্ট এবং বার কাউন্সিলে যদি আসে আপনার আগেই লেখা হলো, প্র্যাকটিসটা হয়ে থাকলো, তাই না? জি। জি স্যার। এটা বরং লিখে দিলে পেজ সংখ্যা বেড়ে যেত নোটের। আরেকটা কি হতো, একই জিনিস বারবার রিপিট হওয়ার কারণে আপনারা বোরিং হতেন এবং আপনাদের জি। কাজ কমে যেত। আমি তো লিখে দিলে জাস্ট উপরে একটা কপি পেস্ট করলে 2 মিনিট সময় দিলে তো এটা আমি করে ফেলতে পারতাম, কিন্তু আমি এই যে জি। আপনাদের যে একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এটা আপনার কিন্তু হেল্প হবে। হোমওয়ার্ক করলে লাভ জি হয় না স্যার। উপকার হয় বলেন? অবশ্যই লাভ উপকার দুইটাই হয়। অবশ্যই লাভ অবশ্যই হবে, ভালো। অনুশীলন হয়, প্র্যাকটিস হয়। আপনি অ্যাডভোকেট হ্যাঁ হলে এই স্যার। ধরনের দরখাস্ত আপনাকে 1000 বার লিখতে হবে, এবং আপনি শর্ট জি। করে একটা কাগজে লিখে একটা ড্রাফট করে কম্পিউটারের দোকানে দিয়ে দিবেন, কম্পিউটার দোকান আপনাকে টাইপ করে দিবে। আর আপনি নিজেই যদি জি। কম্পিউটারে ব্যবহার করেন, যেমন আমার নিজের কম্পিউটার এটা, আমি কিন্তু নিজেই আমার কম্পিউটারে টাইপ করি। যেমন কালকে যে মামলাগুলো আছে, যে পিটিশনগুলো আমি করব, আমি ক্লাস জি। শেষে
গুলো রেডি করে প্রিন্ট করে নিয়ে চলে যাব। বুঝতে আচ্ছা, পেরেছেন? ওই আমি দুই আম- পক্ষ আম- থেকে হয়। আমার সিনিয়রও এই নিজেরই সেরেস্তাতে কম্পিউটার প্রিন্টার আছে, আমারও নিজের কম্পিউটার প্রিন্টার আছে, অতএব আমার কোনো কম্পিউটারের দোকানে যাওয়া লাগে না। ইন কেস ইমার্জেন্সি যদি কোর্টে কোনো কাজ দরকার হয় সেক্ষেত্রে কম্পিউটার করাই নেই। বুঝতে পেরেছেন? জি স্যার। এরপরে 6 নম্বর, বাদী জামাল উদ্দিন নালিশি সম্পত্তিতে তার সত্য ঘোষণার জন্য যশোর দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালতে দেওয়ানি মোকদ্দমা নং এত দায়ের করে। তাহলে এখানে মামলা নম্বর আছে, বাদীর নাম আছে, ঠিক আছে। মামলার প্রকৃতি জি সত্য ঘোষণা মামলা, মানে 42 ধারার মামলা, জি এবং কোর্টের নামও দেওয়া আছে। বিবাদী নুরউদ্দিন সত্য ঘোষণা বাটোয়ারার জন্য অন্য একটি মোকদ্দমা, তার মানে বিবাদীও কিন্তু কি করেছে, 100/2026 মামলা দায়ের করেছে। তাহলে কি হলো, জি। বাদী জামাল একটা মামলা করলো, আর বিবাদী নুরউদ্দিন আবার আরেকটা মামলা নুরউদ্দিন। করলো। তার মানে এর আগে আমরা ওই যে মালিক আর রোস্তমের মতন দুইটা মামলা দেখছি দুই কোর্টে, তাই না? জি একটা যশোর কোর্টে আর আরেকটা কোন কোর্টে সেটা উল্লেখ নাই। তাহলে এখানে ধরে নিতে পারি যে ওটা যশোর জেলার কোনো না কোনো কোর্টেই, তাই না? আচ্ছা, জি এবার উভয় মোকদ্দমা একই পক্ষধরের মধ্যে এবং একই নালিশি সম্পত্তি সংক্রান্ত। একই নালিশি সম্পত্তি সংক্রান্ত হলে তাহলে সম্পত্তি তো একটা সম্পত্তি তার দুই জেলায় হবে না, তাহলে নিশ্চয় যশোরেরই কোনো না কোনো উপজেলায় হবে, তাই না? জি তাহলে উভয় মোকদ্দমা একত্রে বিচার করা যায় কিনা আপনার মক্কেল জামাল উদ্দিন তা আপনার নিকট জানতে চায়। আপনার মক্কেল স্পষ্টত সময় ও অর্থ বাঁচাতে চায়, বোঝা যাচ্ছে। এর আগে মালেকার কাহিনী হয়েছে জামালের, তাই না? জি তাকে উপদেশ দিন এবং আদালতে দায়েরের জন্য কজ টাইটেলে আইনের সংশ্লিষ্ট ধারা উল্লেখপূর্বক, তাহলে এখানে আইনের ধারা চাচ্ছে, তার মানে আপনাকে 24 এবং 151 ধারা উল্লেখ করতেই হবে, তাই না? জি শুনানির জন্য একটি দরখাস্ত মুস্তাফিদা করুন, একত্রে শুনানির জন্য যুক্তি ও কারণ সমূহ দরখাস্তে বর্ণনা করুন। আচ্ছা, যুক্তি কারণ আবার আলাদাভাবে চাচ্ছে। তাহলে এর আগে আমরা যে মালেকারটা দেখলাম, তাহলে মালেকার এখানে বিষয়ের মধ্যে মামলা নম্বর দুইটা দিয়ে দিব, আর এখানে বাদী এখানে জামাল, আর এই পাশে সম্ভবত কি নাম দেখলাম, নুরউদ্দিন। নুরউদ্দিন। হ্যাঁ, সেটা দিয়ে দিব। এখানে মিসকেস দিয়ে দিব। এখানে জেলা বিজ্ঞ জেলা জজ আদালত যশোর হবে, তাই না? জি এখানে সিপিসির 24/151 এটা ঠিক আছে, এবং আদালতের নাম দুইটা শুধু পরিবর্তন হবে, মামলার নম্বর পরিবর্তন হবে, ঠিক আছে। তাহলে জি নুরউদ্দিন যে মামলাটা করেছে সেটা বদলি করে আমরা কোন কোর্টে নেব, জামাল যে মামলাটা করেছে ওই কোর্টে নেব, ঠিক আছে। এরপরে এখানে যে আমি 3 এবং 4 মানে হলুদ হাইলাইটেড করেছি, এই 3-4এই কিন্তু কি দিয়েছি আমি, যুক্তিতর্ক এখানে দিয়েছি। যুক্তি দিইনি এখানে, যে কেন আমি করছি। জি বক্তব্য একই, তাদের প্রতিকারও একই চাচ্ছে, একই সম্পত্তি নিয়ে মামলা, ঠিক আছে। এখানে জাস্ট মোকদ্দমার একই বিষয়ের উপরে যে বিষয় আছে, বিষয়টা একই বিষয় লিখলে হবে, একই সম্পত্তি লিখলে হবে। আর এখানে যে সম্পত্তির তফসিল, এখানে সম্পত্তির তফসিলই দিতে হবে। বুঝতে পেরেছেন? জি এখানে সম্পত্তির তফসিলের পাশাপাশি মামলার তফসিল হিসাবে দুইটা মামলা নম্বরও দিয়ে দিতে হবে, ঠিক আছে। সম্পত্তির তফসিল দেওয়াটা জরুরি না এই মামলায়, তবে শুধু তফসিল দিয়ে দুইটা মামলা দিয়ে দিলেও হয়ে যাবে। হ্যাঁ, নীলা, নীলা মমতাজ বলেন। স্যার, সম্পত্তির চৌহদ্দিটার আসলে কি বলেছিলেন? আমি এটা একটু বুঝতে ভুল করেছি, মানে আচ্ছা, আমার। চৌহদ্দি বলতে আমি যেমন এখানে বসে আছি, আমার সামনে কোন দিক, পিছনে কোন দিক, ডানে কোন দিক, বামে কোন দিক, মানে জি স্যার। পশ্চিম, পূর্ব, উত্তর, দক্ষিণ, ঠিক আছে। বা আপনি যেভাবে সাজান না কেন, উত্তর, পূর্ব, জি স্যার। পশ্চিম, দক্ষিণ, হ্যাঁ, চারদিকে কি কি আছে। এই যে একটা সম্পত্তি, সম্পত্তির চারিদিকে কোনো না কোনো সম্পত্তি আছে তো নাকি? জি স্যার। তো সেটাই বাস্তবে একটা সম্পত্তি, মনে করেন পশ্চিমে পাকা রাস্তা আছে, সরকারি পাকা রাস্তা, পূর্ব দিকে জি একটা স্যার। পুকুর আছে, বাদির পুকুর। জি মনে করেন যে উত্তর দিকে আছে বিবাদীর সম্পত্তি এবং দক্ষিণ দিকে আছে মিস্টার রহিমের সম্পত্তি। এভাবে একটা বানিয়ে দিয়ে দিলেন, স্যার। অথবা জাস্ট আপনি চৌহদ্দি বলে জাস্ট পশ্চিম ডট ডট, দক্ষিণ ডট ডট, উত্তর ডট ডট, পূর্ব ডট ডট, এভাবে রেখে দিলেও হয়ে যাবে। বুঝতে পেরেছেন? দ্যাট স্যার, ইজ এই যে আমি চৌহদ্দি। বলতে চাচ্ছিলাম স্যার, আমরা যে একটু আগে যেটা হলো যে মানে 4 নম্বর কোয়েশ্চেনটা যে আমরা করলাম, হ্যাঁ, এখানে আপনি বলছিলেন মামলার তফসিল লিখবো, আর হচ্ছে নিচে সম্পত্তির চৌহদ্দিটাতে কি লিখবো স্যার? আপনার ওই যে এবং জি 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 স্যার। মালেকা এবং রোস্তমের যে মামলা, সেটা তো সম্পত্তি নিয়ে না,
মালিকে যাচ্ছে আমাকে না, মাসে মাসে 5-6 হাজার টাকা জি স্যার, থেকে টাকা মামলা দেন। মানে টাকা দিক সে তার সংসার চালানোর জন্য মেনটেনেন্স বা কর্পস। আর জি স্যার। রুস্তম বলছে যে আমি বউ রাখবো না, আমি তালাক দিতে চাই, বিচ্ছেদ। তাহলে এটা তো জি স্যার। সম্পত্তি রিলেটেড না, তাই সম্পত্তির তফসিলটা বাতিল করে দিতে হবে, থাকবে না। হ্যাঁ, স্যার, আমি তাহলে এই সম্পত্তির চৌহদিটাকে কি লিখবো? প্রথমটা হলো মামলার তফসিল লিখে ফেলছি, তো সেকেন্ডটা স্যার কি লিখবো স্যার? আচ্ছা, তাহলে প্রথমটা মামলার তফসিল অথবা শুধু তফসিল, ঠিক আছে। ওকে আর স্যার। মালিক মালিকার মামলার এই সম্পত্তির চৌহদ দিয়ে এটা কেটে দেন, লাগবেই না। ঠিক আছে স্যার, তাহলে শুধুমাত্র এই মামলার তফসিলটা থাকবে, এই শুধুমাত্র এই মালিকার এই ব্যাপারটার জন্য, মানে এই হ্যাঁ তো, মামলাটার জন্য। হ্যাঁ তো পারিবারিক মামলা তো আর চৌহদ্দি হয় না, কারণ এটা তো আর সেই স্থাবর এই যে সম্পত্তি না। স্যার ক্লিয়ার? জানি না তো স্যার, এর জন্যই তো স্যার। না, প্রশ্ন করলেন বললে ক্লিয়ার করলেন, ক্লিয়ার হলো। না, ওকে স্যার। বরং আমার ওকে, এখানে থ্যাংক ইউ ভুল স্যার। থাকাটাই আপনাদের জন্য সুবিধা হয়েছে, বিষয়টা আরো ক্লিয়ার হলো, তাই না? না না, ক্লিয়ার হলো ভুল তো না স্যার, এটা তো আপনার স্যার সবগুলো প্যাটার্ন একই রকম স্যার। হ্যাঁ, না এই দুই কারণে আমি একটা কপি জায়গায়। পেস্ট করেছি তো, তাই এখানে জি পড়াতে স্যার। এসে কি আমার নলেজ আসছে। তাছাড়া খুব চাপ নিয়ে তো নোটগুলো তৈরি করি, আপনি জানেন, তাই না? জি 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 স্যার, জি স্যার। তো থ্যাংক এই ইউ স্যার। তো এর পরের বারে যেমন এই নোটটা যখন আমি এই এই অংশটুকু, এটা সেকেন্ড এডিশন বা দ্বিতীয় সংস্করণে, এই যে এই অংশটুকু প্রথম যুক্ত করা হয়েছে, এর আগে দ্বিতীয় সংস্করণে এই অংশটুকু ছিল না। তো যখন এটা তৃতীয় সংস্করণ হবে তখন তো এটা পারফেক্ট আসবে। ইভেন এটা কালকে যারা নোট কুরিয়ার মানে হবে, আর আজকেও বেশ কয়েকটা কুরিয়ার হয়েছে, তো কালকে যেটা প্রিন্ট হবে সেটা কিন্তু এটা সংশোধন হয়ে আসবে, কারণ কালকে নতুন নোট প্রিন্ট হবে, কারণ এটা সংশোধন করে আমি নতুন ফাইল তৈরি করব। বুঝতে পেরেছেন? ওকে। জি স্যার। তো যারা আমার ইউটিউবে ভিডিও দেখছেন তাদের টেনশন করার কিছু নাই। ভিডিওতে যদি দেখেন যে লাল কালি ব্যবহার করছি, আপনারা দেখে সংশোধন করে নিতে পারবেন যারা পুরাতন নোট নিয়েছেন। পুরাতন বলতে কিছুদিন আগে, ভিডিও দেখার আগে লক্ষ্য করবেন যে এখানে আপনার সংশোধন করা আছে কিনা। তবে যারা নতুন, যেমন আজকে পহেলা জুলাই 2026, পহেলা জুলাই 2026-এর পরে, অর্থাৎ 2রা জুলাই, 2 জুলাই 2026 থেকে যারা নোট নেবেন তারা কিন্তু এগুলো সংশোধন অবস্থাতেই পাবেন। তো ইউটিউবে যারা ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে ঘোষণা দিয়ে দিলাম। নীলাপু, যদি নয়েজ না হয় আপনি লাইনে থাকেন। আচ্ছা, এরপরে আমরা এগিয়ে যাই। আমরা তো এখানে পড়ছিলাম যে জামালের বিষয়টা। তো জামাল এবং নুরুদ্দিন এই দুইজন মামলা করেছে, ওকে। জামাল এবং নুরুদ্দিন দুইজন মামলা করেছে। হ্যাঁ, শারমিন আপু লাইনে আসেন। জি স্যার। তো এখানে তাহলে মালিকা এবং মালিকার হাজবেন্ডের, রোস্তম আলীর মামলাতে, পারিবারিক মামলা, সম্পত্তির তফসিলের কাছে জাস্ট মামলার তফসিল, দুইটা মামলা দিয়ে দেবো, ওকে। আর জি চৌহদ্দি দরকার নাই, কিন্তু এখানে যেহেতু স্থাবর সম্পত্তি নিয়ে দুইটা মামলা, তাই এখানে কি করতে হবে, আমাকে সম্পত্তির তফসিল দিতেও হবে, আবার মামলার তফসিলও দিতে হবে। মানে দুইটা মামলার নাম্বার দিলেন, সম্পত্তির তফসিল এখানে জরুরি না, এখানে মামলার তফসিল দিলেই হবে। জি কারণ মামলা যেহেতু বদলি করছে, মামলা তফসিল দিতে হবে, মামলা তার বিচার হচ্ছে না যে সম্পত্তির তফসিল দেওয়া জি জরুরি, ঠিক আছে। তাহলে এখানে জি স্যার। সম্পত্তির তফসিল দেওয়াটা আবশ্যক না, অপশনাল। তো মামলা দুইটার তফসিল দিতে হবে, কোন মামলাটা, এই দুই মামলাটা এর মধ্যে এই মামলাটা এই কোর্টে যাবে, এটা বোঝানোর জন্য। আর চৌহদ্দি লাগবে না, জি ঠিক আছে। তাহলে জি আপনারা 24 ধারা 151 এর বিধান মতে জেলা জজ আদালতে, কোন আদালত, যশোর, দাখিলের জন্য মুসাবিদা বদলি ও একত্রের বিচারের জন্য দরখাস্ত মুস্তাফিদা করতে হবে। নোটের 66 পৃষ্ঠায় প্রশ্ন নং 3, এই যে একটু আগে যেটা করলাম, তাই না, জি মালিকার, এর উত্তর অনুসারে মুস্তাফিদা করতে হবে, ঠিক আছে। 66 পৃষ্ঠায় আছে মালিকার মামলা অনুসারে। এরপরে 7 নম্বর, জনতা ব্যাংক 40,40,400 টাকা আদায়ের নিমিত্তে, নিমিত্তে মানে উদ্দেশ্যে, জন্য, তাহলে আদায়ের জন্য মেসার্স কামাল এন্টারপ্রাইজের বিরুদ্ধে যশোর এর বিজ্ঞ যুগ্ম জেলা জজ ও অর্থ ঋণ আদালতে মানি সুট নং, তাহলে এটা কি, অর্থ মামলা, তাই না। কত, জি 2026 দায়ের করে। আচ্ছা, একটা মামলা করলো, মামলার এখানে জনতা ব্যাংক, এটা হচ্ছে বাদী, জনতা ব্যাংকের ম্যানেজার নিশ্চয় করেছে পক্ষে, বা ক্ষমতাপ্রাপ্ত জি অন্যান্য কোনো প্রতিনিধি, লিগ্যাল অ্যাডভাইজার থাকতে পারে, বা ওই কাজে যে লোক আছে, যাই যাই হোক, জনতা ব্যাংকের পক্ষে কেউ না কেউ করলো।
জনতা ব্যাংক জি বাদী, বিবাদী হচ্ছে মেসার্স কামার এন্টারপ্রাইজ প্রতিষ্ঠান, আদালত হচ্ছে যশোরের বিজ্ঞ যুগ্ম জেলা জজ আদালত ও অর্থঋণ আদালত। তাহলে এখানে দুইটা আদালতের কম্বিনেশন, যুগ্ম জেলা জজ ও অর্থঋণ। অর্থঋণ কেন? বিশেষ আচ্ছা আইনে মামলা, তাই অর্থঋণ আদালতও উল্লেখ করে দিতে হবে। এবং মামলার নম্বরও জি দেওয়া আছে, মামলার প্রকৃতি, মানি শুট, সেটাও দেওয়া আছে, অনেক তথ্য আছে এর মধ্যে। ওকে, সবকিছু আছে। জি এরপরে তার মানে এখানে আপনার ওই মামলার নম্বর, আদালতের নাম বানিয়ে লেখার সুযোগ নাই। বাদী বিবাদীর নামও জি আপনাকে এখান থেকেই নিতে হবে। জি মামলাটি শুনানির জন্য 11/3/2026 তারিখ ধার্য ছিল এবং উক্ত 11/3/2026 তারিখে ব্যাংক কোনো তদবির না করে মামলাটি তদবিরের অভাবে খারিজ হয়। অলরেডি আমরা কিন্তু দেখলাম একটু আগে এই ধরনের প্রশ্ন, তাই না? জি মামলাটি পুনর্বহালের জন্য আপনার সিনিয়র আপনাকে একটি দরখাস্ত মোসাবেদা করতে বলেন, মানে আপনি জুনিয়র, সিনিয়র আপনাকে বললো একটা দরখাস্ত তৈরি করো। এখন তার অনুসারে আপনি দরখাস্ত মোসাবেদা তৈরি করছেন, তাই না? এবং এটা আপনাকে পরীক্ষার জি খাতায় লিখতে হবে। ইন্টারেস্টিং প্রশ্ন। মামলা পুনর্বহালের জি জন্য উপযুক্ত কারণ ও হেতু বর্ণনা করে এও আইনের সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে, তাহলে আইনের ধারা উল্লেখ করতে হবে, একটি দরখাস্ত জি মোসাবেদা করুন। তাহলে এটা আমরা কিভাবে করব? আদেশ 9 বিধি, সিপিসির আদেশ 9 বিধি 9A মতে আর্জি খারিজ আদেশ সরাসরি রদরহিত পূর্বক মোকদ্দমা পুনর্বহালের দরখাস্ত মুস্তাফিদা করতে হবে। এটা কোথায় পাবো? এই নোটেরই 42 পৃষ্ঠার ফরম্যাট 3 অনুসারে মুস্তাফিদাটা নিশ্চয়ই আপনারা করতে পারবেন। ওই ফরম্যাটে জাস্ট এগুলো জি বসিয়ে দিলেই হবে। আপনারা পারছেন কিনা এটা ঠিকভাবে আমি যাচাই করবো কিভাবে? পরীক্ষার খাতায় আমি লিখতে দেবো, তখন পারছেন কিনা দেখবো, ঠিক আছে? জি স্যার। তবে এখানে যে প্রশ্নগুলো আছে, এই যে অ্যামাউন্ট জনতা ব্যাংকের কাছে সোনালী ব্যাংক দিয়ে দিলাম, মেসার্স জি কামাল এন্টারপ্রাইজের কাছে অন্য কোনো নাম দিয়ে দিলাম, মানে আমি পরিবর্তন করব, আপনারা ধরতে পারছেন কিনা? যদি বুঝে থাকেন, আমি যতই পরিবর্তন করি, যতই আপনি ওই কনের গায়ে মেকআপ চড়িয়ে দিই না কেন মুখে, জি নিশ্চয়ই কনেকে চিনে যাবে, কণ্ঠ শুনে হলো, তাই না? জি জি স্যার। তাহলে কনে বলতে কাকে বোঝাচ্ছি? প্রশ্নকে বোঝাচ্ছি, তাই না? যতই ঘুরে পেঁচিয়ে জি মেকআপ লাগিয়ে আসুক না কেন, চিনতে পারা হ্যাঁ যাবে যদি আপনি বোঝেন, পরিচিত হয় জি যদি আপনার। আর যারা মুখস্থ করবে তাদের কিন্তু ভবিষ্যতে বার কাউন্সিলর, অ্যাডভোকেট হওয়া যাবে না, হওয়ার সুযোগই থাকবে না। কারণ এমসিকিউ যে ধরনের অ্যানালাইটিক্যাল প্রশ্ন করছে, আপনার ডিপ নলেজ থাকতে হবে আইন সম্পর্কে, গভীর উপলব্ধি থাকতে হবে। জি এবং স্যার। লিখিততে কেমন প্রশ্ন করবে আশাই করা যাচ্ছে, যে এটাতে আরো তো অ্যানালাইটিক্যাল বা লিখিততে প্রবলেমেটিক এবং ড্রাফটিং প্রশ্ন করার অনেক সুযোগ আছে। এমসিকিউ এতটা করার সুযোগ থাকে না, তাও যতটা করেছে। 12 জুন জি 2026-এর এমসিকিউ প্রশ্নের কথা বলছি। জি স্যার। একটি মামলার বাদী আপনার মক্কেল। হ্যাঁ, সালাউদ্দিন ভাই বলেন। স্যার, গত প্রশ্নটা যে এই মামলার তফসিলটা যে লিখবো এটা আমি বুঝতে পারিনি। দুইটা মামলার তফসিলে কেমন করে উল্লেখ করবো? মামলার তফসিল লিখবেন, মামলার তফসিল লিখে 1 লিখে মামলা নম্বর এত, 2 লিখে মামলা নম্বর এত, শেষ। জি স্যার। চলো। সেটা দেওয়া আছে প্রশ্নের মধ্যে। আচ্ছা। আচ্ছা, তাহলে এখানে কি দেওয়া আছে প্রশ্নে? একটি মামলার বাদী আপনার মক্কেল, মানে বাদী পক্ষের আপনি আইনজীবী। তিনি আপনাকে পরামর্শ দেন যে রায়ের পূর্বে সম্পত্তি, বিবাদীর সম্পত্তি ক্রোকের আদেশ হওয়া দরকার। আপনার মক্কেল তার পরামর্শের সমর্থনে যুক্তি প্রদর্শন করে। আপনিও মনে করেন যে ক্রোক আদেশের জন্য আবেদন করা যায়। তার মানে বিবাদী সম্পত্তি কি করছে? অন্য জায়গায় হস্তান্তর করে চলে যাচ্ছে, তাই না? একমাত্র সম্পত্তি। জি তাহলে আপনাকে আদেশ 38 এবং বিধি বিধি পাঁচ। মতে দরখাস্ত করতে হবে। বিবাদীর সম্পত্তি রায়ের আগে কোর্টের আদেশ প্রার্থনা করে একটি দরখাস্ত মুস্তাবিদা করুন। উপরোক্ত মোকদ্দমায় আপনার আবেদনের সমর্থনে আদালতে কি কি কারণ প্রদর্শন করবেন সেটা উল্লেখ করুন। তাহলে কোড অফ সিভিল প্রসিডিউরের আদেশ 38 বিধি 5 মতে বিবাদের সম্পত্তি রায়ের পূর্বে ক্রোকাদেশের বা ক্রোক আদেশের প্রার্থনায় দরখাস্ত মুস্তাবিদা, এই নোটের 43 পৃষ্ঠায় ফরম্যাট 5 অনুসারে নিশ্চয়ই দরখাস্ত মুস্তাবিদাটা আপনারা করে নিতে পারবেন। জি 9, করিমের পক্ষে রহিমের বিরুদ্ধে 10 লক্ষ টাকা আদায়ের জন্য ঢাকার প্রথম যুগ্ম জজ আদালতে একটি মানি শুট দায়ের করেছেন। মানি শুট, মানি শুটের ক্ষেত্রে রায়ের পূর্বে ক্রোক করা যায়। হ্যাঁ, জি সালাউদ্দিন ভাই বলেন। স্যার, মানে আরেকটা প্রশ্ন স্যার, এই যে চোখের যে প্রশ্নটা স্যার, 43 পৃষ্ঠে যে আনসারটা দিচ্ছেন এনে আদেশ 38 বিধি 5 অনুসারে দিচ্ছেন,
আবার 82 পৃষ্ঠায় আমি আজকে পড়ছি এনে আদেশ 8টি বিধি 6, মানে প্রকৃতিতে কোন বিধিটা হবে, 5 না 6? কোন 82? এখানকার 82 এই নোটের? জি স্যার, 82 পৃষ্ঠায় হ্যাঁ, জি স্যার, আমি মানে আমি 42 যে পৃষ্ঠায় নোটটা যেটা। পড়ছি সেই ফাইনাল টাচ নোটের কথা বলছেন কি না কমপ্লিট নোটের কথা বলছেন? জি স্যার, ফাইনাল টাচের স্যার। তাহলে ওইটা আপনি কারণ পাস আমি, করে নেন, 6 হবে না, 5ই হবে, পাস করে নেন। জি স্যার, তাহলে আমি লিখে রাখি স্যার। পাঁচ মতে দরখাস্ত করে নেন। আচ্ছা স্যার, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। তাহলে এখানে 10 লক্ষ টাকা আদায়ের জন্য ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে একটি মানি শুট করেছেন। দেখেন, আপনাদেরকে যখন সিভিল ড্রাফটিং শেখাচ্ছিলাম ফরম্যাট, তো সেখানে আদালতের নাম নির্বাচন এবং মামলার প্রকৃতি নির্বাচনের একটা চার্ট আছে, খুবই গুরুত্বপূর্ণ। তো দেখেন এখানে 10 লক্ষ টাকার মামলা, 10 লক্ষ টাকা মামলা, মামলাটা কিসের মামলা? মানি শুট মামলা। মানি কুটে। তো 10 লক্ষ টাকার মামলা মানি শুট। অনেকে বলতে পারেন যে 10 লক্ষ টাকার মামলা সিভিল জজ আদালতেই তো হতো, কিন্তু এখানে যুগ্ম জেলা জজ আদালতে হয়েছে। এই প্রশ্নটা তো আমি বানাইনি, বিগত সালের প্রশ্ন। তাহলে মানি শুট মামলা যে জি ডিরেক্ট যুগ্ম জেলা জজে হয়, সেটা আর্থিক এখতিয়ার কত সেটা দেখা হয় না। এটা সাবজেক্ট ম্যাটার এখতিয়ার অনুসারে হয়, বিষয়বস্তু এখতিয়ার অনুসারে হয়। সেটা ক্লিয়ার হলো বিষয়টা এবার? জি স্যার। তো আমার এগুলো জানা আছে বলে আপনাদের আমি চার্ট দিয়ে আগেই সতর্ক করে দিয়েছি। তাই আপনাদের এই প্রশ্ন পড়ার সময় আপনাদের কারো প্রশ্ন নাই যে স্যার এটা 10 লক্ষ টাকা, কিন্তু সিভিল জজে না হয়ে যুগ্ম জেলা জজে কেন? কারণ সেটা আমি আগেই শিখিয়ে দিয়েছি। বুঝতে পেরেছেন? জি তাহলে ইতোমধ্যে জানতে পারলেন যে রহিম তার একমাত্র নিজস্ব 3 কাঠা সম্পত্তি হস্তান্তর করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। উদ্যোগ গ্রহণ মানে চেষ্টা করছে, অ্যাটেম্প নিচ্ছে, প্রিপারেশন জি নিচ্ছে। এবং ওই জমি হস্তান্তর করলে বা হলে টাকা আদায় করার জন্য কোনো উৎস আর বিদ্যমান থাকে না। কোন টাকা? এই 10 লক্ষ টাকা কার? করিমের। আর আপনি করিমের আইনজীবী, করিম আপনাকে বলছে যে এই ঘটনা। তাহলে ভবিষ্যতে মানি শুটের বিক্রির টাকা আদায় নিশ্চিত করার জন্য আইনগত কি পন্থা গ্রহণ করা উচিত? তার মানে এই প্রশ্ন আপনাকে বলে দিল না যে রায়ের পূর্বে ক্রোকের জোর প্রার্থনা আপনি দরখাস্ত করেন, তাই না? আর জি এখানে কিন্তু এই প্রশ্নে বলে দিল, কি বলে দিল? 8 নম্বরে, বিবাদী সম্পত্তি রায়ের আগে ক্রোকের আদেশ প্রার্থনা করে একটি দরখাস্ত মুস্তাফিদা করুন। তার মানে এখানে ডিরেক্ট কি চাচ্ছে, কি দরখাস্ত করতে হবে, আপনাকে হেল্প করলো, কিন্তু এখানে আপনাকে জি হেল্প করলো না। এখানে কি বলছে? আইনগত কি পন্থা গ্রহণ করা উচিত। তার মানে এখানে একটা প্রবলেমেটিক প্রশ্ন জুড়ে দিল, তাই না? এখানে উল্লেখ করেনি। তার মানে উল্লেখ করেন, তার মানে আপনাকে এখানে আগে প্রবলেমেটিক প্রশ্নের 2 লাইন আগে লিখে কি বলতে হবে? যে এখানে রায়ের পূর্বে ক্রোকের প্রার্থনায় দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর আদেশ 38 বিধি 5 মতে উক্ত 3 কাঠা সম্পত্তি দখলের জন্য রায়ের পূর্বে ক্রোকের জন্য প্রার্থনায় একটি দরখাস্ত মুস্তাফিদা করতে হবে। এ কথা বলে আপনি দরখাস্ত মুস্তাফিদায় যাবেন, অন্তত 1-2টা লাইনে, 1-2টা সেন্টেন্স দিয়ে, তাই না? জি তাহলে আইনগত পন্থাটা কি হবে সেটাও আপনি বলে দিলেন এবং সেই অনুসারে আপনি দরখাস্ত শুরু করে দিলেন। ডিরেক্ট দরখাস্ত দিলে 1-2 নম্বর কেটে যেতে পারে এখানে। ক্লিয়ার হলো? জি স্যার। তার মানে আগের প্রশ্নে প্রবলেমেটিক প্রশ্ন নাই, জাস্ট ড্রাফটিং। আর এটা এখানে ঘটনা এবং ড্রাফটিং, তথ্য এবং ড্রাফটিং, বা পরিস্থিতি এবং ড্রাফটিং। আর এখানে হচ্ছে তথ্য দিয়েছে বা পরিস্থিতি বা ঘটনা দিয়েছে এবং সেই সাথে একটা জিজ্ঞাসাও দিয়ে দিয়েছে। তার মানে প্রবলেমেটিক প্রশ্ন জুড়ে দিয়েছে, তারপরে আবার ড্রাফটিং। সেখানে কি বলছে? সেই বিষয়ে একটি আবেদনের মুস্তফিদ, এটা আবেদন বা দরখাস্ত সেটা বলে দিচ্ছে, কিন্তু কি বিষয় দরখাস্ত সেটা আপনাকে খুঁজে বের জি করে সেটার উত্তর করতে হবে, তারপরে মুস্তাফিদা করতে হবে। এটা কিন্তু ট্রিকি কোশ্চেন, ঠিক আছে? জি স্যার। তাহলে এখানেও 38-এর 5 মতে রায়ের পূর্বে ক্রোকাদেশের প্রার্থনায় দরখাস্ত মুস্তাফিদা করবেন, পৃষ্ঠা 43 ফরম্যাট 5-এ আছে, ঠিক আছে? জি এবার সালাউদ্দিন ভাই পাশ করবেন নিশ্চিত থাকেন, ইনশাল্লাহ। কারণ আপনি যেরকম ভাবে আহ, লক্ষ্য রাখছেন, ঠিক আছে, এবং আমার নোটের মধ্যে কোন জায়গায় অসঙ্গতি আছে সেগুলো দেখতে পাচ্ছেন, তো এটা একটা বেটার আপনার পারফরমেন্স আমি দেখছি, এবং প্রশ্ন করছেন ইদানেন। গতবার আপনার ভাই অ্যাডভোকেট হয়েছে, ইনশাল্লাহ এবার আপনি অ্যাডভোকেট হয়ে যাবেন। এবং লেগে থাকতে হবে, পড়তে হবে, পড়লে প্রশ্ন করতে পারবেন। যারা প্রশ্ন করে না, ধরে নেব তারা বেশি বোঝে, অথবা তারা আমার ক্লাসে সহজে বুঝতে পারার কারণে
এবং নোট সহজভাবে উপস্থাপন করার কারণে বুঝতে পারেন। ঠিক আছে? তো প্রশ্ন করেন আর না জি করেন বুঝতে হবে, না বুঝলে কিন্তু লিখতে পারা যাবে না। হ্যাঁ, নীলা আপু বলেন। স্যার সেকেন্ড অপশন স্যার, আপনার মানে নোটের মধ্যে আল্লাহর রহমতে সব গুছানো আছে স্যার। আচ্ছা, তো থ্যাংক ইউ সেটাই। স্যার। এখন এটা হলে কারণ বাজারে গাইডে কি আছে, সাল অনুসারে বা টপিক অনুসারে বিগত সালের যে প্রশ্নগুলো সেগুলো জাস্ট সলভ করে দিয়েছে। কিন্তু আমার অ্যাপ্রোচটা, আমার উপস্থাপনাটা কি, আপনাকে ছোট ছোট করে আমি আগে কি কি শেখাচ্ছি, এবিসিডি শেখাচ্ছি, তারপরে আমি ওয়ার্ড শেখাচ্ছি, তারপর সেন্টেন্স মেকিং শেখাচ্ছি, তারপরে পার্টস অফ স্পিচ শেখাচ্ছি, তারপর ভয়েস, তারপরে ন্যারেশন, এইভাবে আগাচ্ছি, ইংলিশ গ্রামারে কথা বলছি। তো আমি যদি আপনাকে লেটার না শেখাই ছোট বাচ্চাদের মতো, তাহলে তো আপনি ড্রাফটিং এর কিছু বুঝবেন না, সমস্যা হবে। বুঝতে জি পেরেছেন? স্যার। তো ড্রাফটিং এর যে ল্যাঙ্গুয়েজ, ড্রাফটিং এর যে বিধান, সেগুলো আদালতে আমি অনেক দিন যে যে সেগুলো ভালোভাবে উপলব্ধি করেছি। এবং আমার যে প্রবলেমগুলো ছিল, আমাকে কেউ কিন্তু হাতে কলমে সেটা শেখায়নি। তাহলে এইভাবে উপস্থাপন করার জন্য আমাকে যথেষ্ট গবেষণা করতে হয়েছে, এবং আমি সিভিল জি প্র্যাকটিস স্যার। করি বলেই কিন্তু এটা করতে পেরেছি। এবং এইটা জি করার জন্য সময় দিতে হয়েছে। আর অনেকে হয়তো বা এটা সময় দিতে নারাজ, তাই বিগত সালের প্রশ্ন সমাধান করে দিয়ে একটা মোটা সাইজের গাইড আপনাদেরকে জি। ধরাই দিল, যে গাইড পড়েন, কমন পাবেন। কিন্তু কমন পেলেও অনেকে ড্রাফটিং লিখে আসতে পারবে না, ছোটখাটো ভুল করবে। গাইডে ওগুলো কিছুই বুঝতে পারেনি স্যার, এমন ভাবে দেওয়া আছে, আপনি যেভাবে সুন্দর করে দিয়েছেন স্যার, খুব উপকার হচ্ছে। না, আপনাকে যদি ছোটবেলা থেকে ইংরেজি গ্রামার না শেখানো হয়, ডিরেক্ট ভয়েস পরিবর্তন জি। করুন, তাহলে আপনি ভয়েস পরিবর্তন করতে পারবেন? প্রাইমারি না স্টুডেন্ট, স্যার। ক্লাস 2-3 স্টুডেন্টকে ভয়েস পরিবর্তন করতে দিলে পারবে? কারণ তাকে আগে ধীরে জি ধীরে জি। প্রসিডিউরালি ইংলিশটাকে বুঝতে হবে, এবিসিডি লেখা শিখবে, ভয়েল কোনগুলো কোনগুলো, কনসোনেন্ট সেগুলো শিখবে, সিলেবল কি সেগুলো শিখবে, ওয়ার্ড ওয়ার্ড মেকিং জি শিখবে, সেন্টেন্স মেকিং শিখবে, পরে ধীরে ধীরে অ্যাডভান্স লেভেলের ভয়েস ন্যারেশন এগুলো শিখবে, তাই না? জি স্যার। তো এই ড্রাফটিং এর যে প্রশ্নের উত্তর করা, এটা অনেক অ্যাডভান্স লেভেলের, ডিরেক্ট আপনার এটার সমাধান করে দিলেই পারবেন না। যেমন একটা অঙ্ক, অঙ্কের টিচারের কাছে অঙ্ক শিখতে হয়, ইংরেজি গ্রামার শেখার জন্য টিচার লাগে কেন? হাতে কলমে শিখিয়ে দেয়। তো আপনার অঙ্ক যদি ছোট ছোট করে আপনাকে বুঝিয়ে না দেওয়া হয়, জাস্ট একটা বাজারে গাইড কিনলেন, সেখানে সমাধান করে দেওয়া আছে, আপনি সমাধান থেকে অঙ্ক শিখতে পারবেন না যদি টিচার বুঝিয়ে না দেয়, সেটা স্কুলের হোক বা জি প্রাইভেট স্যার। টিউটর হোক। অঙ্ক এমন একটা জিনিস। তেমনি ড্রাফটিংকে আমি অঙ্কের সাথে যদি তুলনা করি, আপনাকে যদি বুঝিয়ে দেওয়া না হয়, জাস্ট সমাধান করে দিলাম, তাহলে কিন্তু অনেকের সমস্যা থাকবেই। এবং এই ড্রাফটিং অনেকে অ্যাভয়েড করবে, যে আমি ড্রাফটিং ছাড়া উত্তর করব, যেটা একটা সাংঘাতিক জি সিদ্ধান্ত। স্যার। কারণ ড্রাফটিং ছাড়াই আমি উত্তর করে আসব, সেক্ষেত্রে ড্রাফটিং এর অপশনে যদি ড্রাফটিংই থাকে, বুঝতে পারলেন? জি যেমন সিআরপিসি 4 নম্বর এবং 5 নম্বর প্রশ্ন সিআরপিসি, তো 4 নম্বরেও ড্রাফটিং আছে, 5 নম্বরেও ড্রাফটিং আছে খতে গিয়ে। তাহলে তো আপনি বিপদে পড়বেন, কোনটা উত্তর করব? দুইটাতে একটা না একটা জি। করতে হবে। তাহলে ড্রাফটিং বাদ দিলে আপনার বেশ কয়েকটা নম্বর বাদ চলে যাবে, তো সেটা করা যাবে না। তো ড্রাফটিংটা একটু শিখলে আপনার কি হবে, অ্যাডভোকেট হিসেবে আদালতে গিয়ে তো আপনি অ্যাডভান্টেজ পাবেন, তাই না? জি স্যার।